এই একজন মিশনে অংশ নেওয়া হত্যাকারী জিয়ারুল। জিয়ারুলের পাশে জিয়ারুলের নেতার ছবি। ছবি কি স্পষ্ট বলছে? এই হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নকারী সিএনজি হাফিজ, আরেক হত্যাকারী আবির। আপনারা দেখতে পাচ্ছেন জিয়ারুল নামে যেই ঘাতকের নেতার সাথে তার ছবি, এই নেতার সাথে আরেক কিলার, পরিকল্পনাকারী বাস্তবায়ন আর কি মূল ঘটনার বাস্তবায়নকারী সিএনজি হাফিজ, যে কিনা কিলারদের ঢাকার বাহির থেকে ভাড়া করা হয় হাফিজের মাধ্যমে। হাফিজের সাথে হাফিজের নেতার ছবি, কিলারের সাথে কিলারের নেতার ছবি, হত্যাকারী আবির, আবিরের নেতার সাথে ছবি, নেতার সাথে ঘাতক কর্মীদের ছবি। তাহলে এই ছবিগুলো কি সম্ভাবনা তৈরি করে কিনা? কারণ হাফিজ, আপনারা সকলে অবগত, হাফিজ হচ্ছে একজন সিএনজি ড্রাইভার। স্বেচ্ছাসেবক দলে হাফিজকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়। এই হাফিজকে লালন পালন কে করেছে এতক্ষণ মনে হয় আমি ছবিতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই 25 লক্ষ টাকা হাফিজ কখনোই, এই 25 লক্ষ টাকা হাফিজের পারিবারিক বা ওর বংশগতভাবে ওর 25 লক্ষ টাকা পাওয়ার কথা না। হাফিজের সাথে আমার রাজনৈতিক কখনো কোনো দ্বন্দ্ব নাই। হাফিজ ঘাতকদেরকে নিয়ে যেই মার্কেটের নিচে অবস্থান করলো গ্যারেজ, সেই গ্যারেজ যেই মার্কেট, সেই মার্কেটের আমি একজন সহসভাপতি। তাহলে হাফিজকে যে, আর সেই মার্কেটের সম্পাদক হচ্ছে সাব্বির দেওয়ান জনি, হাফিজকে যে এই গ্যারেজটা ভাড়া দেয়া হলো, সেটাই কি আমাদের কোনো, আমরা যে কমিটির অন্য 10 জন ছিলাম সেই 10 জনের কোনো মতামত নেওয়া হয়েছিল? গ্যারেজটা কি মূলত ভাড়ার নিয়ম যেটা আমাদের ঢাকার শহরে, আমি যে কোনো জায়গায় ভাড়া নিতে গেলে একটি চুক্তিপত্র প্রয়োজন, সত্য কিনা? সেই চুক্তিপত্র কি হাফিজের ছিল কিনা? তাহলে হাফিজকে আশ্রয়টা কে দিল? হাফিজ তো 4 নং ওয়ার্ডে কাউন্সিলর ক্যান্ডিডেট ছিল না। এই কারণে আমি জোর দাবি জানাচ্ছি, হাফিজকে সামনে রেখে মূল ঘাতককে আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন পায়তারা চলতেছে। কারণ আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখেছি, 3 জন ঘাতকের সাথে একই নেতার ছবি। তাহলে কি সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করাটা কি আইনের দায়িত্ব নয়? এখনো কি আইন সেই নেতাকে জিজ্ঞেস করেছে? সেই নেতাকে জিজ্ঞেস না করে আইন কি করলো? হাফিজকে মূল আসামি করে প্রেস ব্রিফিং করে দিল। হাফিজ তো গ্রেফতারও হলো না এখনো। তাহলে এত তড়িঘড়ি করে প্রেস ব্রিফিং এর মানে কি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি সন্দেহ পোষণ করছি, আসলে মাল যায় যার ইমান যায় তার। আমি যেহেতু আজকে জীবিত বিধায় আপনার সামনে আমি কথা বলার ক্ষমতা রাখতেছি, সেই দিন তো হত্যার মূল উদ্দেশ্য ছিলাম আমি যদি সেদিন মৃত হয়ে যেতাম, আজকে কি আমি আপনার সামনে আসা সম্ভব ছিল আমার? যেটা দাবি করছেন যে মূল ঘাতক কে, সেটা কি নাম কি বলা যাবে কিনা, এবং আপনি এখনো পর্যন্ত শঙ্কিত আছেন কিনা? হয়েছে কি, অবশ্যই আমি এখনো শঙ্কিত আছি। কারণ আমরা ডিবির প্রেস ব্রিফিংয়ে দেখেছি ঘাতকরা একবার কিলিং মিশনে এসে মিসফায়ার হয়। ডিবির স্টেটমেন্ট, বন্দির এই যে ঘাতক তাদের 164-এ ওদের মিসফায়ার হওয়াতে সেই দিন ওরা আমার উপর আর হামলা করে না। ঘাতকরা এও স্বীকার করেছে 6 তারিখ ব্রাজিলের খেলার দিন আমি আমার এলাকায় একটি প্রজেক্টর লাগিয়েছিলাম সাধারণ মানুষকে খেলা দেখানোর জন্য। সেই প্রজেক্টরে আমার সাথেই ঘাতকরা নাকি বসা ছিল। তার মানে আমাকে হত্যার এই পরিকল্পনাটা 1 দিন 2 দিনের নয়, দীর্ঘদিনের। আর আগে মা খালাদের মুখে শুনেছি ভাসুরের নাম মুখে আনতে হয় না, ভাসুরের নাম মুখে আনলে অপরাধ। এখন এমন এক সিচুয়েশনে পড়েছি, হত্যাকারীর নাম মুখে আনাটাও আমার জন্য নাকি অপরাধ। আমি অবশ্যই আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি, যার জন্য আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে আমার নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। আমি যে অর্থদাতা, এটা আমার সন্দেহ, প্রমাণ করার দায়িত্বটা রাষ্ট্রের প্রশাসনের। এই হচ্ছে ঘাতক, আপনারা বের করে নেবেন। এই ছবিটা একটু সবাই ক্লিয়ার ধরবেন। এই আরেক ঘাতক আবির, পরিকল্পনা বাস্তবায়নকারী হাফিজ। তাহলে একই ব্যক্তির সাথে
তিনজন ঘাতকের ছবি যখন প্রকাশ পায় তখন কি তাকে জিজ্ঞাসাবাদ করাটা কি প্রয়োজন হয় কি না? আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি, ঘটনার অন্তরালে যারা আছে আমার সন্দেহকে বাদ দিয়ে আপনাদের অনুসন্ধানে দয়া করে আপনারা নিয়ে আসবেন। নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, ফুটপাতে চাঁদাবাজি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাদের মাধ্যমে, আমার কোনো নেটের ব্যবসা নাই, আমার কোনো ডিশের ব্যবসা নাই, আমার কোনো জমির ব্যবসা নাই, আমাদের 13 নম্বরে চাঁদাবাজির কোনো সিনই নাই। তাহলে এই ইস্যুগুলো কেন আসলো? ফুটপাত কোনো নিয়ন্ত্রণ নাই, ফুটপাতে কোনো চাঁদাবাজি নাই 13 নম্বরে, যার যার মতো সে দোকানদারি করে। আপনি আপনার একটা লোক পাঠিয়ে দেখেন, টোটাল ভিত্তিহীন। এই স্টেটমেন্টটা টোটাল ভিত্তিহীন। এটা আসামিদের স্টেটমেন্ট। আসামিরা টোটাল মামলাটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই স্টেটমেন্ট দিয়েছে, মূল ঘটনাকারীকে আড়াল করার উদ্দেশ্যে। আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা, আমার কথাটা মিথ্যে হতে পারে, আপনারা যাচাই করবেন যে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত, এই যাবৎকালে 13 নম্বরে ডিশের লাইন, নেটের লাইন নিয়ে কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা, 13 নম্বরে ফুটপাতে কোনো চাঁদাবাজি হয় কিনা, অথবা বলা হয়েছে ময়লার টেন্ডারের জন্য। আমার জানা মতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ডে ময়লার কোনো টেন্ডার দেয়া হয় নাই। তাহলে টেন্ডারবাজিটা কেন আসলো এখানে? পরে এইরকম না, দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা। আর আমিও কাউন্সিলর পদপ্রার্থীর জন্য আপনার প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন ধরেই কাজ করতেছি আমি। ভাই, আমার প্রতিদ্বন্দ্বী আসলে আমরা যারা বিএনপি করেছি বিগত 17 বছর, আমরা জেল জুলুম অন্যায়ের শিকার হয়েছি। এখন স্বাধীন একটা রাষ্ট্র আমরা পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত একটা রাষ্ট্র পেয়েছি, যেখানে আমাদের বাক স্বাধীনতার অধিকার আমরা ফেরত পেয়েছি। তাহলে এইখানে অনেকেই ক্যান্ডিডেট হতে পারে, অনেকেই ক্যান্ডিডেট হতে পারে, সেটা তো আমি বলতে পারবো না কারা কারা ক্যান্ডিডেট হবে। আমি ঘাতকদের সাথে যার ছবি দেখছি, সাব্বির দেওয়ান জনি, ওর নাম সাব্বির দেওয়ান জনি, ও কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে। আবির, হাফিজ, জিয়ারুল, আপাতত এই 3 ঘাতকের সাথে সাব্বির দেওয়ান জনির ছবি পাওয়া গিয়েছে। আপনাদের তদন্তে অবশ্যই বের হয়ে আসবে অন্যান্য ঘাতকদের সাথে ছবি আছে কিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মামলার যদি সঠিক তদন্ত হয়, এই মামলার সাথে আরও অনেকেই জড়িত আছে ঘাতকের সাথে। আমাকে টার্গেট করার মূল কারণ হচ্ছে আমার জনপ্রিয়তা এবং বিগত দিন, বিশেষ করে বিএনপির ক্রাইসিস মোমেন্ট, যেটা 28শে অক্টোবরের পর থেকে আমরাই ছিলাম ভাইয়া রাজপথে। আজকে যারা আমাদেরকে হত্যার জন্য পরিকল্পনা করছে তারা কারা? তারা 28 অক্টোবরের পর এই দেশের রাজনীতিতে তারা ছিল না, এই ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে তারা ছিল না। 5 তারিখের পরে তারা নিজেদেরকে নেতা দাবি করে, নিজেদের অবস্থান জাহির করার জন্য আরেকজনকে সরানোর চেষ্টা করে, নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য।